এই কে কে ওখানে? দাঁড়া রে হতচ্ছাড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। কি হলো গো ঠাকুমা, কার ওপর এমন চেঁচাচ্ছ? আরে দেখ না, কে যেন আমার লাউয়ের বাগান থেকে এই মাত্র লাউ শাক চুরি করে নিয়ে গেল। আহারে, আমার এমন কচি ডগাগুলো একদম ভেঙে নিয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি এমন করে চেঁচাচ্ছ, মনে হচ্ছে কেউ যেন তোমার গুপ্তধন চুরি করে নিয়ে গেল। বারে, চেঁচাবো না, আমার কত স্বাদের লাউ গাছ। তুই জানিস এই লাউ শাকের তরকারি কত স্বাদ লাগে? রাখো তো তোমার লাউ শাকের গল্প, আমার এখনো অত দুঃসময় আসেনি যে আমাকে লাউ শাক খেতে হবে। বুঝবি না রে দিদি ভাই, তোরা বুঝবি না, এই লাউ শাকের মর্ম তোরা বুঝবি না। যদি পারতাম একদিন তোকে সর্ষে বেটে এই লাউ শাকের তরকারি রেঁধে খাওয়াতাম, তবেই বুঝতি এই তরকারির কাছে অন্য সব ফেলনা। হয়েছে, তোমাকে আরো গল্প শোনাতে হবে না, এবার বাড়ি চলো দেখি। বাবা আজ নদী থেকে খাসা ইলিশ এনেছে গো ঠাকুমা। চলো চলো, দেখবে মা হয়তো এতক্ষণে রেঁধেও ফেলেছে। বেশ তো, চল তাহলে। দাঁড়া, তার আগে গাছ থেকে কটা লাউ পাতা নিয়ে যাই। তোর বাবা, আবার সেই একই লাউ শাকের গল্প। হ্যাঁ গো ঠাকুমা, তোমার মাথায় কি আর কিচ্ছু আসে না? কি করবো রে দিদি ভাই, আমাদের কালে তো রোজ রোজ কপালে এত মাছ জুটতো না। তোর দাদু ছিল সামান্য দিন মজুর, সারাদিন এদিক ওদিক খুঁজে সেই শাক পাতা কুড়োতম, তা দিয়েই আমাদের পেট চলতো। তাই বলে কি এখনো ওই শাক পাতাই খাবে? হা হা হা, তা যা বলেছিস রে দিদি ভাই, আসলে অনেক দিনের অভ্যাস, এত সহজে কি আর যায় বল? এবার তো চলো, অনেক হয়েছে। আচ্ছা আচ্ছা, চল বাবা চল। গিন্নি, আজ ইলিশটা যা রেঁধেছ না, মনে হচ্ছে হাড়ির সব ভাত আমি একাই খেয়ে ফেলি। খাও না, কে তোমাকে নিষেধ করেছে? মা, আর এক হাতা ভাত দিই আপনাকে। না গো বৌমা, এই আমার বেশি হয়ে গেছে। কি রে দিদি ভাই, আমার থেকে একটু লাউ শাক নিয়ে খেয়ে দেখ। তুমি আবার শুরু করলে ঠাকুমা? আহা মা, তুমি তো জানোই মেয়েটা শাক পাতা খেতে পছন্দ করে না, কেন যে রোজ রোজ ওকে খেতে বলো? ভুল হয়েছে রে বাবা, আর কিছু বলিস না। কি করব বল, আমারও তো ইচ্ছে হয় আমিও তোদের কিছু রেঁধে খাওয়াই, সে শখ তো আমার পূরণ হবে না, তাই একটু স্বাদ ছিলাম আর কি। ওদের কথায় আপনি কিছু মনে করবেন না তো মা, আপনি আমাকে দিন, আমি খাচ্ছি। নাও বৌমা, সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। দেখ দেখ খোকা, বৌমা কত আয়েশ করে আমার গাছের লাউ শাক খাচ্ছে। যত ইচ্ছে তত খাও, খাও না, তবে আমাদেরকেও সব শাক পাতা খেতে বলো না তুমি।
তোদেরকে এসব খেতেও হবে না, তোরা ওই মাছই খা। বুঝলে পরেশদা, মহাজনের হয়ে কাজ করে লাভ নেই। আজকাল সংসারে যা খরচ তা চালাতেই হিমশিম খাচ্ছি। তাই ভাবি দুজন মিলে যদি একটা মাছের আড়ত দিতে পারতাম। কি যে বলিস ভাই, আদার ব্যাপারী হয়ে জাহাজ কেনার স্বপ্ন দেখতে নেই। না হলে যেটুকু টাকা পাচ্ছি তাও জুটবে না কপালে। তাই বলে আর কতকাল পরের মাইনেদার হয়ে থাকবো বলতো? বছরে বউকে একটা গয়না গুড়িয়ে দিতে পারি না, মেয়েটাকে ভালো কাপড় পরাতে পারি না। কি হবে এমন কাজ করে? আহা, দুঃখ করিস না ভাই, ঈশ্বর চাইলে একদিন সব হবে। নে এবার মাছগুলো গুছিয়ে বাজারে চল দেখি, নইলে আবার মহাজন রেগে যাবে। হ্যাঁ তাই চলো, কি আর করা। রে পরেশ, আজকাল মাছ এত কম কম মনে হয় কেন রে? সত্যি করে বলতো, তোরা আবার চুরি টুরি করিস না তো? কি যে বলেন বাবু, কত বছর ধরে আপনার হয়ে কাজ করছি, কখনো এমন হয়েছে? আহা, বলা তো যায় না। আসলে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, বুঝলি তো? তোরা আবার কিছু মনে করিস না। আমরা গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আপনার কথাই কি বা মনে করব। তবে একটা কথা জানেন তো বাবু, কথায় আছে গরিবেরা কখনো ঠকায় না, যা ঠকানো সব বড় বড় লোকেরাই ঠকায়। কি কি বললি তুই? আহা শিশির, এসব কি বলছিস? ঠিকই তো বলেছি পরেশদা, ভুল কোথায় বললাম? আহা চুপ কর, আপনি ওর কথায় কিছু মনে করবেন না বাবু। রাগের মাথায় কখন কি বলে নিজেও বোঝে না। বেশ, এবারের মতো তোর কথায় ওকে কিছু বললাম না। তবে এরপর যদি এমন দেখি তাহলে কিন্তু ওকে আমি কাজ থেকে ছাড়িয়ে দেব। আর তোরা ভালো করেই জানিস, আমি একবার ছাড়িয়ে দিলে এই তল্লাটে তোদের কেউ কাজ দেবে না। না না বাবু, এত বড় ক্ষতি করবেন না, না হলে যে আমরা না খেতে পেয়ে মরবো। বেশ, এবারের মতো ছেড়ে দিলাম। এই নে তোর টাকা। আর শিশির, এই ধর তোর টাকা। এ কি বাবু, এখানে তো 200 টাকা কম আছে। বারে, তোর কথার যা ধার, তাতেই তো 200 টাকা কাটা পড়েছে। যা, আর বেশি কথা না বলে সামনে থেকে যা দেখি। দেখলে তো পরেশদা, কেমন শয়তান লোকের কাছে কাজ করি আমরা। বলতে না বলতেই 200 টাকা কেটে নিল। আহা, আস্তে কথা বল, কানে গেলে আবার ভারী ঝামেলা হবে। রাখো তোমার ঝামেলা, দুটো টাকা জমাতে দাও, তারপর এমন কাজ আমি করব না, নিজের জাল কিনে নিজে আড়ত দেব, তখন দেখবো তার কাজ কে করে। সত্যি বাবা, ছেলেটার অনেক রাগ। যাই, আমিও বাড়ির দিকে রওনা হই। হ্যাঁ গো, তোমার মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? শরীরটা খারাপ করলো নাকি? হ্যাঁ রে খোকা, কি হয়েছে তোর? তেমন কিছু হয়নি গো মা, শরীরটা একটু দুর্বল লাগছে। আজ নদীতে বেশি সময় থেকেছি তো, তাই হয়তো এমন হচ্ছে। দেখি, তোর আবার জ্বর টর এলো নাকি? সে কি রে খোকা, তোর গায়ে তো আগুন জ্বর। ও কিছু না মা, সারাদিন জলে কাজ করি, তাই হয়তো গাটা গরম। এই দাও গো গিন্নি, রাতের খাবারটা সেরে নি। হ্যাঁ তুমি বসো, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ গো বৌমা, উনুনে তো এখনো আগুন আছে, যাও না, ওর জন্য একটু সর্ষে তেল গরম করে আনো। আমি দেখি একটু বুকে পিঠে মালিশ করে দেই। আহা মা, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। বাবা রে, ব্যস্ত হব না, আমি তো মা,
ছেলের অসুখে মা ব্যস্ত না হয়ে পারে বল? কি হলো গো বৌমা, যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। হাই বিধাতা, এত বেলা হয়ে গেল, অথচ আমি তো বিছানা থেকেই উঠতে পারছি না। আহা, এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার গায়ে এখনো অনেক জ্বর। এই জ্বর নিয়ে আজ আর তোমাকে নদীতে যেতে হবে না। তাই বললে কি চলবে গো গিন্নি? আমাদের এমন মহাজন একদিন না গেলেই কাজ ছাড়িয়ে দেবে। তুমি অত চিন্তা করো না তো বাবা, কাজ ছাড়ালে ছাড়বো। তাই বলে এই অসুস্থ শরীরে তুমি নদীতে যাবে নাকি? মাথা খারাপ হয়েছে তোমার? মারে, কাজে না গেলে খাবো কি? এত অস্থির হোস না তো খোকা, কপালে যা আছে তাই হবে। যাই, আমি একটু বাগান থেকে তুলসী পাতা তুলে আনি, রস করে দেব, খেয়ে দেখবি শরীরটা ভালো ঠেকবে। আহা মা, তোমরা বুঝতে পারছো না, আমাকে যেতেই হবে। দেখলে তো বাবা কেমন পড়ে গেলে। এবার শান্ত ছেলের মতো শুয়ে থাকো দেখি। চলো তো বৌমা, আমার সাথে চলো। কোথায় যাব মা? আমার সাথে একটু বাগানে চলো। কিরে, আজ তোর ওস্তাদ আসেনি? না মানে পরেশদার খুব জ্বর এসেছে, তাই আজ আসতে পারেনি। ওরে বাবা, সামান্য জ্বরেই কাবু হয়ে গেল। এভাবে তো বাপু আমি লোক পুষতে পারবো না। ওকে বলবি কাল কাজে আসলে আসবে, নয়তো ওকে আর আমি রাখতে পারবো না। আপনি কি বলছেন বাবু? জ্বর নিয়ে লোকটা বিছানা থেকে উঠতে পারছে না, কাজে আসবে কি করে? অত শত আমি জানি না বাপু, কাজের লোক তো আমার লাগবেই। এখন তুই বল, ওর না আসায় আমি যদি নতুন লোক রাখি, এরপরও সুস্থ হলে সেই লোকটা কোথায় যাবে? না না বাপু, ও সব আমি পারবো না। আহা বাবু, 2 দিন দেখুন না, তারপর না হয়। বেশ, তুই যখন বলছিস 2 দিন দেখব, তারপর কিন্তু বাপু আমি আর পারবো না। তবে হ্যাঁ, এই 2 দিন কিন্তু তোকে একাই সব কাজ করে পুষিয়ে দিতে হবে। কি, পারবি তো? না মানে এই তো শুরু হয়ে গেছে। শোনো বাপু, ওই কাজের জন্য আমি কিন্তু তোমায় দ্বিগুণ টাকা দিতে পারবো না। পরেশ তোমার ভালো বন্ধু, ওকে বাঁচাতে তুমি স্বেচ্ছায় করতে চাইলে বলো। আচ্ছা বাবু, তাই করব। তবু আপনি পরেশদাকে বাদ দেবেন না। আহা, এখানেই তো আমি কাবু। আসলে মনটা তো আমার ভারী নরম। আচ্ছা, এবার আয় দেখি, আমার অনেক কাজ আছে। হাই বিধাতা, আমি তো আজও উঠতে পারছি না। আমার জন্য বেচারা শিশির আর কতই কষ্ট করবে। ওগো, তুমি এত চিন্তা করো না, বিধাতা নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। কি করে ঠিক করবে বলো তো? আমার এই পোড়া কপাল কিছুতেই আর ঠিক হবে না গো গিন্নি। কেঁদো না, আমি না হয় নিজে আজ একবার মহাজনের কাছে যাব। না না, তুমি যেও না, ও লোক সুবিধার না, কি বলতে কি বলবে। ওগো, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, লোকের কথায় আমার কিচ্ছু হবে না। হ্যাঁ বৌমা, তুমি একবার যাও। আরে, এই দুপুরে বাইরে গেলে বাড়ির রান্না কে করবে? কেন রে দিদি ভাই, আমি তো এখনো বেঁচে আছি। একদিন এই বুড়ির হাতের রান্না খেতে পারবি না? না না ঠাকুমা, ও কথা কখন বললাম? বেশ, আজ তুমিই রান্না করো। তুমি যা রাঁধবে আমি তাই খাবো। তাহলে তো হয়েই গেল। আচ্ছা বৌমা, তাহলে তুমি গিয়ে না হয় একবার ঘুরে আসো। আর হ্যাঁ দিদি ভাই, তুই ঘরে গিয়ে শুয়ে থাক। আজ কিন্তু আমার রান্না না হওয়া অবধি ও ঘরে যাবি না, কেমন? বেশ, তুমি যা বলবে তাই হবে।
কিরে শিশির, আজও তোর ওস্তাদ এলো না? না বাবু, তাই তো বৌদি এসেছে, উনি একটু আপনার সাথে কথা বলতে চাইছিল। ও, তুমি তাহলে পরেশের বউ? দেখো বাপু, আমি অনেকদিন সময় দিয়েছি, আর না, এবার আমি আর তোমার স্বামীকে কাজে রাখতে পারবো না। এমন কথা বলবেন না বাবু, তাহলে যে আমরা না খেতে পেয়ে মারা যাব। দেখো বাপু, ওসব দেখে আমার কাজ নেই। আমি মাছের আড়তদার, সবার আগে আমার ব্যবসা। আমি তো আর দান ছত্র খুলে বসে নেই, তাই না? আর 2 দিন সময় দিন বাবু, তারপর না হয়। না না, আর একটা দিনও নয়। বেশ, তাহলে আজ থেকে আমিও আপনার কাজ আর করব না। কি বললি তুই? ঠিকই বলেছি, যেখানে মানুষের চেয়ে ব্যবসার কদর বেশি, সেখানে আমি কাজ করব না। না না শিশির ভাই, এ আপনি কি বলছেন? ঠিকই বলেছি বৌদি, আপনি চলুন আমার সঙ্গে। আরে বললেই হলো। শোন শিশির, আমার কাজ ছাড়লে তল্লাটে কিন্তু তোর আর কোনো কাজ জুটবে না। মনে রাখিস, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। না জুটলে না জুটবে, চলুন বৌদি, আরে এক মুহূর্ত এখানে থাকবেন না। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই না বাবা? কিন্তু কি রাঁধছে কে জানে, কি এক জ্বালা। ঠাকুমা বলেছে রান্না হওয়ার আগে নাকি ওদিকে যাওয়াই যাবে না। অপেক্ষা কর মা, রান্না হলে ঠাকুমায় ডেকে পাঠাবে। আমার তো অন্য চিন্তা হচ্ছে, তোর মা তো এখনো ফিরে এলো না। আরে শিশির ভাই, তুই? হ্যাঁ গো পরেশ দা, আজ শেষমেশ অমন বেঈমান লোকের কাজটা ছেড়েই দিলাম। বলিস কি রে? বুঝেছি, সব আমার জন্য হয়েছে। হ্যাঁ গো, আমি কত করে নিষেধ করলাম শিশির ভাইকে, তিনি আমার কোনো কথাই শুনলেন না। কেন শুনবো বৌদি? যার কাছে মানুষের মূল্য নেই, তার টাকারও আমার কাছে কোনো মূল্য নেই। তাই বলে কাজটা ছেড়ে দিলি? এখন কি হবে? এই চিন্তা করো না তো পরেশ দা, এবার শুধু সুস্থ হও। এই দেখো, জমানো টাকা দিয়ে জাল কিনেছি। এবার তুমি সুস্থ হলে 2 ভাই মিলে মাছ ধরবো, মাছের আড়ত দেবো। শুধু তুমি সুস্থ হও। আরে সত্যিই তো আমার জন্য এতটা করলি ভাই? দূর বাবা, তুমি বড্ড বেশি কথা বলো। তাড়াতাড়ি সুস্থ হও দেখি, এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। এই তো সবাই চলে এসেছে, চলো চলো খাবে চলো। এসো বাবা শিশির, তুমিও আজ খাবে। হ্যাঁ জেঠিমা, খুব খিদে পেয়েছে। সত্যি গো ঠাকুমা, আজকের রান্না তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু কি যে খাচ্ছি তাই তো বুঝতে পারছি না। এবার তো বলো কি রেঁধেছো? কেন রে, আজ তো খুব ভালোই খাচ্ছিস। এই না বলেছিলি শাক পাতা তুই খাস না? আজ তো ঠাকুমার হাতের লাউ শাকের তরকারি খুব আয়েশ করে খাচ্ছিস। মানে লাউ শাকের তরকারি এত স্বাদ? হ্যাঁ রে দিদি ভাই, লাউ শাকেরই তরকারি। আজ তো বুঝলি, শুধু মাছ নয়, লাউ শাকের তরকারিও অনেক স্বাদ হয়। সত্যি মা, এত স্বাদ জানলে আমিও রোজ লাউ শাক খেতাম। কিরে মা, তাই না? হ্যাঁ বাবা, আমিও তো তাই ভাবছি। বুঝলে ঠাকুমা, আজ থেকে আমারও কিন্তু রোজ লাউ শাকের তরকারি চাই চাই। হা হা হা, বেশ দিদি ভাই, আমি রোজ তোকে তাই রেঁধে খাওয়াবো।